আমরা গত ২-৩ দিন পর্যন্ত বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই একটা অন্য ধরনের গুঞ্জন, আলোচনা কিংবা নানান ধরনের কৌতূহল, জল্পনা কল্পনা বাতাসে ভেসে বেড়াচ্ছে। সেটি হচ্ছে সেনাপ্রধানের কি হবে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি তল্পিতল্পা ঘটাচ্ছেন এবং সেটা তিনি কত সময় আর ক্ষমতায় আছেন, চেয়ারে আছেন, অনেক কিছু ডালপালা ছড়াচ্ছে। এমনকি সেনাবাহিনীর যে তথ্য উইংটি আছে আইএসপিআর এর থেকেও আবার সতর্ক বার্তাও দেওয়া হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে, যাতে কোনো রকম গুজব গুঞ্জন ছড়ানো না হয়। কিন্তু তাতে কোনো কিছুই থেমে নেই, বরং এই আলোচনাটি খুব জোরালো হচ্ছে যে সেনাপ্রধানও তল্পিতল্পা গোটাচ্ছেন। এই বিষয়টি নিয়ে একটু আলোচনা বা কথা বিশ্লেষণ শোনার চেষ্টা করব, যিনি সেনাবাহিনীর ভিতরেরও নানান বিষয়ে বিভিন্ন সময় খোঁজ খবর রাখেন এবং কথা বলেন। এটি নিয়ে এর আগেও তিনি বলেছেন। কানাডা প্রবাসী অধ্যাপক, বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওমর সেলিম শের, আমি আপনাকে উম কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তৌফিক, আমাকে যোগ করার জন্য এই প্রোগ্রামে, এবং ধন্যবাদ দর্শকবৃন্দদেরকে। আপনার যে যারা দর্শকরা এখন দেখছেন বা পরে দেখবেন, তাদের সবাইকে জি, ধন্যবাদ জানিয়ে শুরু করি আজকে। জি। সুন্দর টপিক, আমি টপিকটা আপনার খুব কাছ সুন্দর। থেকে একটু, হ্যাঁ, আপনি যেহেতু খোঁজ খবর রাখেন এবং দেশের বাইরে থাকলেও কানাডা থেকেও আপনি প্রতিদিন প্রতিক্ষণ খোঁজ খবর রাখেন, স্পেশালি সেনাবাহিনীর ভিতরে, সশস্ত্র বাহিনীর ভিতরে অনেক কিছুই আপনার নখদর্পণে থাকে। আবার অনেকটা যে বাতাসে ঘুরছে সেটা নিয়েও আপনার বিশ্লেষণ কি, যে কেন বাতাসে এই খবরটা এখন খুব জোরালো হচ্ছে যে যখন তখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানেরও শাহাবুদ্দিনের মতো দশা হয়ে যেতে পারে? আমার প্রথমে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে নিয়ে কথা বলি। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তো মে মাসেই তার আহ, অবসরে যাওয়ার কথা, বা তার চাকরি চলে যাওয়ার কথা তাকে বলা হয়েছিল তখন, কিন্তু পরবর্তীতে সে সময় নিয়েছিল। এবং এই এখন যে সে রিটায়ার মানে এখন যে তাকে স্টেপ ডাউন করানো হলো বা তাকে নামানো হলো, এই এখনো তাকে বলা যখন হয়েছিল, তখন সে নাকি টাইম চেয়েছিল ১ মাসের মতন বা ১.৫ মাসের মতন সময়, কিন্তু তাকে দেওয়া হয়নি। তাকে বলা হয়েছে মানে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে যে আপনাকে শনিবারের মধ্যেই রিজাইন করতে হবে। এবং রেজিগনেশন লেটারটা পড়লেও বোঝা যায় যে কত উইক ভাবে চিঠিটা লেখা হয়েছে, এবং তার মধ্যে কতগুলা ভুল, বানান ভুল সহ, গ্রামাটিক ভুল সহ আছে। একই সময় যে গুঞ্জনটা শোনা যাচ্ছে, বা যে গুঞ্জনটা ওই সময় শোনা গেছে, এখনো শোনা যাচ্ছে, চুপ্পু সাহেবকে, প্রেসিডেন্টকে, রাষ্ট্রপতিকে সহ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও স্টেপ ডাউন করতে বলা হয়েছিল। কিন্তু ওয়াকারুজ্জামানেরটা একটু ব্যাক ফুটে গেছে এখন বর্তমানে, যেটা আমি খবর পেলাম। এর মধ্যে খালি ওয়াকারুজ্জামান না, ওয়াকারুজ্জামান সহ আরো বিশিষ্ট বেশ, আমি নামগুলা বলতে পারবো না, কিন্তু বিশিষ্ট উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদেরকে স্টেপ ডাউন করানো হচ্ছে, বা তাদেরকে ফোর্সিবলি রিটায়ার করানো হচ্ছে। এছাড়াও আর্মির মধ্যে আরো কিছু পার্জিং চলছে, যেটা তারেক জিয়া কনসলিডেট করতে যাচ্ছে তার পাওয়ারটা। এবং শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার অ্যানাউন্সমেন্টের পরে তারা একটু আরো বেশিভাবে এটা চেষ্টা করতেছে তাদের কন্ট্রোলটা তাদের মধ্যে নিতে। যার জন্য এখন একটা দেখার বিষয় যে ওয়াকরুজ্জামান কি সত্যি সত্যি তাকে স্টেপ ডাউন করাবে, এবং তাদের পছন্দময়ী একজনকে তারা নিয়োগ দিবে। যাকে নিয়োগ দিবে, এটা এখন বিএনপি এবং অপোজিশন পার্টি জামাত দুজনের কাছেই গ্রহণযোগ্যতা হতে হবে। যদিও আমরা বলছি এই সরকারটা ইউনিসের এক্সটেনশন সরকার, কিন্তু এক্সটেনশন সরকার হওয়ার পরবর্তীতে যে যে ঘটনাগুলো হচ্ছে, তাতে এখন মনে হচ্ছে না এটা এক্সটেনশন। বিএনপি আস্তে আস্তে তার গ্রিপটা নিতে চেষ্টা করছে, এবং সেটা আস্তে আস্তে পাওয়ারটাকে কনসলিডেট করতে চেষ্টা করতেছে। একমাত্র করতে পারে যদি তার মনোনীত আর্মি চিফ থাকে, কারণ নেভাল চিফকে অলরেডি সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরই পরিচিত একজনকে নেওয়া হয়েছে। এখন এই যে জামাত যে ফ্যাক্টরটা, কারণ আর্মির মধ্যে জামাতি ফ্যাক্টর একটা ভেরি স্ট্রং গ্রুপ আছে,
যারা চায় তাদের নিজস্ব একজন সেনাপ্রধানকে করতে। এখন সেটা বুমেরাং হচ্ছে মাঝে, মাঝেই, আবার অনেক সময় এখন পর্যন্ত রিভোল্ট হয়নি। কিন্তু আমি এটা রুল আউট করতে পারব না ৭ই নভেম্বর আবার পুনরাবর্তী হতে পারে কিনা। এটা একটা সম্ভাবনা আছে সিপাহি বিপ্লবের মতন যেটা করেছে। কিন্তু তখন তো জাসদ ছিল as a পলিটিক্যাল পার্টি আউটসাইডে। কিন্তু এখন কারা এটা করবে বা কিভাবে করবে, যে জামাতরাই করাবে কিনা, এটা একটা ব্যাপার আছে। আর তারেক জিয়ার মানে বিএনপি সরকারের উদ্দেশ্য একটাই। তাদের নিজস্ব যাতে ক্ষমতাটাকে ৫ বছর ধরে রাখতে চায়। ৫ বছরের আগে যাতে তারা না চলে যায়। ক্ষমতাটাকে ধরে রাখতে চায়, সেজন্যই তারা আর্মিটাকে কনসলিডেট করতেছে। এই যে আর্মিটা যদি কনসলিডেট করে, এয়ার ফোর্স এবং নেভি অটোমেটিক্যালি চলে আসবে তাদের মধ্যে। এবং পুলিশকে তো তারা গণ্যই করতেছে না, কারণ পুলিশ তাদের নিজস্ব লোক আছে। কিন্তু এইখানে একটা জিনিস বুঝতে হবে দর্শকবৃন্দদেরকে, এবং যারা শুনছেন তাদেরকেও বুঝতে হবে যে সেনাবাহিনী এখন পাকিস্তানি স্টাইলে যদি দেশ চালাতে চায়, যে সেনাবাহিনী বিহাইন্ড দ্য সিন থাকবে এবং একটা রাজনৈতিক দল সামনে থাকবে। ওই মডেলে যদি তারা চায়, তাহলে এই মডেলটাই যদি তারা ইমপ্লিমেন্ট করতে চায়, বা জাকার্তা মডেল যারা তারা বলতে ইমপ্লিমেন্ট করতে চায়, সেখানে তো আর্মির সাপোর্টটা লাগবেই তাদের। এবং আর্মির সাপোর্টটা এখন পর্যন্ত ওয়াকারুজ্জামান দিয়েছে, কিন্তু ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করতে পারতেছে না। কারণ আপনার যদি মনে থাকে, তৌফিক, মনে করেন ওয়াকারুজ্জামান কাকে ১ম এ নিয়ে এসেছিল টিভিতে? মামুনুল হক সহ জামাতের লোকজনকে। পরবর্তীতে বিএনপির লোককে দেখা গেছে। কারণ ইমিডিয়েটলি যেটা দেখা গেছে পাবলিকের পারসেপশনতে যদি আমি বলি, যেটা টিভিতে দেখা গেছে, প্রথমেতেই দেখা গেল জামাত এবং মামুনুল হককে। তার মানে কি? সে ইসলামিক পন্থী এতে। তো এইখানে আমি আমার এতদিনের যে রাজনৈতিক বিশ্লেষণের যে আমার একই মনটা আমি প্রজ্ঞটা যেটা আমি ধারণ করেছি, তা থেকে আমি বুঝতে পারতেছি যে ওয়াকুরুজ্জামানকে দেখা হচ্ছে ১ নম্বর হাসিনার আত্মীয় হিসেবে এবং তাদের কথায় ফ্যাসিস্টের দোসর হিসাবে। ২ নম্বর সে জামাতি হিসেবে তাকে বিএনপিরে চিহ্নিত করতেছে। কারণ জামাতের এবং এনসিপির যে সেকেন্ড পার্টি যেটা, তারা তো ছাত্রদল এবং যুবদলের দ্বারা নির্গৃহীত হচ্ছে। তাদেরকে রীতিমতো দৌড়ানি দেওয়া হচ্ছে। যেখানে যাচ্ছে সেখানেই তারা দৌড়ানি খাচ্ছে। আর ছাত্রলীগকে কিছু করতে হচ্ছে না, যুবলীগেও কিছু করতে হচ্ছে না। আওয়ামী লীগের তো কথা বাদই দিল। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করে রেখেছে। তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। যুবলীগ তো নিষিদ্ধ হয়নি। তো এখন এরা কিছুই করতেছে না, কিন্তু যারা করতেছে বিএনপির অঙ্গ সংগঠনরা করতেছে। এবং বিএনপির অঙ্গ সংগঠনে দেখা যাচ্ছে, যেটা আমি সোজা একটু খারাপ শুনতে লাগে, আমি সাধারণত এরকম ভাষা ইউজ করি না। এই কুকুরে কামড়াকামড়ি করতেছে। ২ জনেই কামড়াকামড়ি করে নিজেরাই হয়তো মারা যাবে। যার জন্য এটা হচ্ছে। আর সেনাপ্রধানের যে ক্যান্টনমেন্টের যে গুঞ্জনটা আসতেছে, ক্যান্টনমেন্টের গুঞ্জনটা খুবই স্পষ্ট করে আসতেছে এখন। কারণ আইএসপিআর, যেটা আপনি ১ম এই ইন্ট্রোডাকশনে বললেন, আইএসপিআর তে কোনো প্রোটেস্ট করা হয়নি। খালি এটি বলা হয়েছে যে তাকে নিয়ে যেন গুঞ্জন না করা হয়। যে রিউমার গুলো ছড়াচ্ছে সেটাকে তারা ডিনাইও করতেছে না, আবার তারা অ্যাপ্রুভও করতেছে না। তার মানে এখানে বোঝা যায়, সোজা বাংলা ভাষায় যদি বলি, তাহলে মানে কিছু একটা ঘটনা ঘটছে ক্যান্টনমেন্ট গুলোতে। হুম? সাভারে তো আমি যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে যেমন আহ, আহ, আস্তে আস্তে এই ওয়াকারুজ্জামানের যে ঘনিষ্ঠ লবিটা যেটা সেনাবাহিনীর মধ্যে ছিল, তাদেরকে যে এক ধরনের নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। যেমন অনেকেই বলছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টাতে সেনাবাহিনীর অন্য যে কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। একই দিনে ১৫ জনকে অ্যারেস্ট করা হলো, কিন্তু তখন মাসুদউদ্দিন চৌধুরীকে কিন্তু ডক্টর ইউনূসের আমলে কিছুই করা হয়নি। না। কিন্তু বিএনপি ক্ষমতায় নেওয়ার পরপরই সে তার আত্মীয় তারেক রহমানের আত্মীয় হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এটি নিয়েও এক ধরনের বলা হচ্ছিল যে ওয়াকারুজ্জামানই মূলত মাসুদউদ্দিন চৌধুরীকে শেল্টার দিয়ে রেখেছিল, ইউনূসও যাতে তাকে টাচ না করতে পারে সেইভাবে। এরপরে আরো কয়েকজন সেনাবাহিনী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালকে আরেকজনকেও এক- গ্রেপ্তার করা হয়েছে, ওই যে একটা আহ, হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল একজন।
তারপরে বলা হয় ওই যে জিয়ার হত্যাকারী হিসেবে যাকে ধরা হয়েছে তাও মোশাররফ সেও সেনাপ্রধানের ছায়া হেফাজতি ছিল মূলত ছিলেন, ছায়ায় ছিল ছিলেন। তো এইসব নিয়ে সেনাপ্রধানও তোপের মুখে আছে এমনটাই বলা হচ্ছে আর কি। আপনি কি তাই মনে করছেন কিনা? না, আমি আমি সহমত এটার ব্যাপারে। কারণ আমি আসছিলাম ওটাতে যে মোশাররফকে যে অ্যারেস্ট করা হলো, মেজর যে জিয়ার হত্যাকারী এতদিন পরে কেন? মুজাফফর কারণটা হচ্ছে মুজাফফর মোজাফফর, সরি মোশাররফ বলছি, মুজাফফর। মুজাফফরকে যে অ্যারেস্ট করা হলো, তারা বিএনপির লোকরা খুব ভালো করেই জানতো সে কোথায় আছে এতদিন ধরে। খুব মানে নাটকীয়ভাবে তাকে গ্রেফতার করা হলো এবং মাসুদউদ্দিনকেও নাটকীয়ভাবে গ্রেফতার করা হলো। এছাড়াও একজন ব্রিগেডিয়ার জেনারেলকেও গ্রেফতার করা হয়েছে। নামটা এই মুহূর্তে মনে আসছে না আমার। তো এদেরকে যে করা হলো, এরা কেউ আবার বিএনপি পন্থীও আছে কিন্তু। এটাও আপনাকে বুঝতে হবে। তারা কিন্তু পলিটিক্যালি বিএনপিকে সাপোর্ট করত। কিন্তু অ কোভার্টলি ওভারটলি করত না। কিন্তু তারপরেও তাদেরকে অ্যারেস্ট করা হলো কারণ তারা মনে করতেছে যে জামাতের আমি যেটা মনে করতেছি ওয়াকারুজ্জামান তো প্রোটেকশন এদেরকে দিয়ে রেখেছিল। কিন্তু ওয়াকারুজ্জামানের মধ্যে জামাত ঘেঁষার ভাবটা অনেক বেশি পাচ্ছে বিএনপি। যে তারেক জিয়া ভয় পাচ্ছে যে ওয়াকারুজ্জামানকে যদি লং টার্মে রেখে দেয় তার শেষ না হওয়া পর্যন্ত, তার তো বোধহয় শেষ হবে ২৮ সালে। তার জি টার্মটা ২৮ সালে শেষ হবে। সে ২৮ সাল পর্যন্ত যদি তোকে রাখে, সেজন্য এখানে কাউন্টার কু বা কু হওয়ার যে চান্স থাকতে পারে, যেটা শেখ হাসিনার সময় হয়েছে, সেটা যদি করতে যায়, তাহলে তো তারেকের গদি নড়ে যাবে। সেজন্যেই এরা এই এত গুঞ্জন শোনা যাচ্ছে এবং এত তড়িঘড়ি করছে এবং এটা সত্য কথা, বেশ কিছু আর্মি অফিসারকে অলরেডি আপনার বসিয়ে দেওয়া হয়েছে এবং গ্রেফতার যে করলো ইউনূসের টাইমে, এগুলা কিন্তু বেশিরভাগই দেখবেন আপনার আওয়ামী লীগপন্থী বা বিএনপি পন্থী। তারা কোনো পন্থী হওয়ার কথা না তাদের। কিন্তু তারা পলিটিক্যালি অ্যালাইনড কিছু আর্মি অফিসার ছিল। তো এখন আমি যেটা মানে ক্যান্টনমেন্টের থেকে জুনিয়র লেভেলের যেসব এরা আওয়ামী লীগপন্থী যেসব ছেলেরা আছে, ক্যাপ্টেন আছে, মেজর আছে বা লেফটেন্যান্ট আছে বা সেকেন্ড লেফটেন্যান্ট আছে, তারাও যা বলে আমাকে মানে ইনডাইরেক্টলি সবকিছু তো বলতে পারে না তারা। ফোনে যখন কথা বলে, "স্যার অনেক মুভমেন্ট হচ্ছে। কিন্তু মুভমেন্ট হলে গেলে আমরা উইক।" কারণ এই যে জামাতি সাপোর্ট যেটা মানে রাও ক্লাবের মেম্বার যারা প্রাক্তন, এটা একটু মনে রাখতে হবে জি আপনাকে কিন্তু। রাও ক্লাবের এরা কিন্তু এখনো তাদের কন্ট্রোলটা সক্রিয় আছে। আছে। অনেক কন্ট্রোল আছে। তারা সক্রিয় এবং তাদের অনেক কন্ট্রোল আছে এবং তারা মাঝে মাঝেই হুঙ্কার দিচ্ছে যে, "বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে নামাতে বেশি সময় লাগবে না।" এই যে অলি আহমদ যে বিএনপির প্রাক্তন নেতা চিটাগাংয়ের, জি সে তো বলেছে ৭ দিনের মধ্যে তারেককে নামিয়ে ফেলবে। কারণটা কি? কারণটা হচ্ছে সে কিন্তু একজন আর্মি অফিসার, তাই না? এবং জিয়ার কম ছিল বন্ধু। তো সেই হিসাবে তার এখনো ফলোয়ার আর্মিতে আছে। তো আর্মির মধ্যে যে পার্জিংটা করেছে ইউনূসের টাইমে করেছে, ওয়াকারের মাধ্যমে এবং এখনো করেছে কিছুটা সেই তারেক আসার পরপরই। কিন্তু তারেক সেটা আস্তে আস্তে নিয়ে নিচ্ছে। কারণ ওই মাসুদকে অ্যারেস্ট করার পরে এবং মুজাফফরকে অ্যারেস্ট করার পরে এটা স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে যে তারেক কিছুটা দোদুল্যমান থাকলেও এখন আর দোদুল্যমান নাই। এখন আর একটা একটা জিনিস বল ভু আ ভুল চলে ভুলে চলে মানে একটা জিনিস ভুললে চলবে না যে শেখ হাসিনা আপা যখন অ্যানাউন্সমেন্টটা করলো ডিসেম্বরে সে আসবেই ফর সিউর, হ্যাঁ? জি তখন থেকেই কিন্তু এই মুভমেন্ট গুলা শুরু হয়েছে। হ্যাঁ, প্রেসিডেন্ট সাহেব তো আমি তো বললাম মে মাসে বা জুন মাসে আর্লি জুনেই তাকে চলে যাওয়ার কথা ছিল। সেটাকে এক্সটেনশন করে জুলাই পর্যন্ত নিয়েছে। উনি আরো একটু এক্সটেনশন চেয়েছিলেন, সেটা হয়নি। কিন্তু উনি যদি ব্যক্তিগতভাবে রিজাইন করতো আপনার ফেব্রুয়ারি বা শেষে বা মার্চের ১ম এ পার্লামেন্ট বসার আগেই, তাহলে তার আরেকটু স্ট্যাচারটা আরেকটু বাড়তো। যদিও উনি ওই ইন্টারিম গভর্নমেন্টের সময় পদটাকে ধরে রেখে কনস্টিটিউশনটাকে বাংলাদেশ থেকে বাঁচিয়েছেন। এটার জন্য তাকে আমি সবসময় অ্যা কুর্নিশ করি। কিন্তু ওয়াকারুজ্জামান যেটা করেছে, ওয়াকারুজ্জামানকে আমি সবসময় বিট্রেয়ার বলি এইজন্যেই যে ওয়াকারুজ্জামান ব্যালেন্স করতে গিয়ে সে ইমব্যালেন্স করে ফেলেছে। যার জন্য তারেক জিয়া এটা খুব স্পষ্টভাবে বুঝে গেছে যে তাকে বিশ্বাস করা খুব মুশকিল। এইজন্যেই ওয়াকারুজ্জামানের প্রতি মানে আপনি যেকোনো সময় মানে উইদিন মেবি any day or any couple of weeks মধ্যে দেখবেন ওয়াকারুজ্জামান has stepped down. কারণ স্টেপ ডাউন হয়েছে পরবর্তীতে যে আছে সে নিশ্চয়ই হবে। তবে এইটা একটা ভুল ধারণা যে আজমি বা জামাতপন্থী কাউকে সে
সিএনসি বানাবে। এটা বানানোর আমি মনে করি না। আমার কাছে যেটুকু খবর আসে সেটা আমি মনে করি না আরকি। তো এটাই আমি বলব যে না, কিন্তু ওয়াকরুজ্জামান। যদি বলেন। আপনার যে যুক্তি যদি হুম, সেটাই হয়, সেই ক্ষেত্রে ওই যে 2024-এর 5ই আগস্টে যাদের নির্দেশে ওয়াকারুজ্জামান চুপ থাকলেন, বরং আওয়ামী লীগের পতনটা ঘটানোর ক্ষেত্রে সে ভূমিকা রাখলেন, তাহলে হুম। এখন তারা তাকে সেভ করবে না? আবার তো তিনি হজ করে আসলেন, তিনি তার লেবাস পরিবর্তন করলেন, এত কিছুর পরও তার তার আমি রক্ষা হবে না, শেষ রক্ষা হবে না? আমি যেটা বলতে চেষ্টা করতেছি যে আপনার মানে ইসলামীপন্থী যে আর্মি অফিসে যে রাও ক্লাবের রেফারেন্সটা কেন আনলাম? ওইজন্যই আনলাম যে ইসলামীপন্থী যে গ্রুপটা আছে তারা মোর স্ট্রঙ্গার দেন দ্যা সেমি সেকুলার অর সেকুলার পন্থী গ্রুপটা। বুঝলেন? আমি জি। এখানে যেহেতু আর্মি নিয়ে এটা একটা সেনসিটিভ ব্যাপার, ওইজন্য আমি বেশি কথা বলছি না। কিন্তু আর্মির মধ্যে যে সেকুলার এবং সেমি সেকুলার বলেছি এইজন্যে যে তারা পুরাপুরি সেকুলার না। কিন্তু তাদের মধ্যে যে গ্রুপটা আছে তারা কর্নার্ড হয়ে গেছে উইথ ইসলামিক পন্থী যে গ্রুপটা আছে। যার জন্যে আচ্ছা। তাকে ওয়াকারকে সেভ করে। ওয়াকার ব্যালেন্স করতে চেষ্টা করতেছে ৩ টা গ্রুপের মধ্যে। যার জন্যে ওয়াকার পড়ে গেছে এখন ঝামেলার মধ্যে। আর ওয়াকার ব্যালেন্স করে চলে এসছে পুরা ৫ই আগস্ট থেকে আনটিল নাও। এর পরবর্তীতে কারণ অলরেডি গত সপ্তাহে যেসব ডেভেলপমেন্ট গুলো হলো আপনার প্রেসিডেন্ট রিজাইন করার পরে আরো যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, এখন তো আপনি নিশ্চয়ই জানেন যে সিআইএ এর এজেন্ট মানে চিফ এখানে আসতেছে। তারপর যে কি নাম ভদ্রলোক গোয়েল অলরেডি বাংলাদেশে আছে সে। আছে চলে গেছে। আজকে তাদের মিটিং হওয়ার কথা। তো এটা তো আর্মি তো নিশ্চয়ই এর মধ্যে ইনভলভড আছে এবং যেসব আপ টু ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত অনেক আর্মি অফিসারই এখন সংখ্যায় আছে কাদের চাকরি চলে যায়। এটুকু আমি আপনাকে বলতে পারি। এর বেশি কিছু বলা জি। মুশকিল কারণ নাম তো নেওয়াই যেতে পারে না। নাম নেওয়া না, উচিতও না। কিন্তু সাবেক কারণ যারা আপনি যেটি বললেন যে যেমন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, যিনি 5ই আগস্ট ঘটানোর ক্ষেত্রে সাবেকদের সংগঠিত করেছেন, নেতৃত্ব হ্যাঁ, দিয়েছে, এবং তিনি হি ইজ মূল একটা, ইন্সট্রুমেন্টাল ফিগার, ইন্সট্রুমেন্টাল হ্যাঁ, ফিগার। এবং বলা হয় যে ওয়াকারুজ্জামানকে শেল্টার দেওয়ার ক্ষেত্রে তিনি সবচেয়ে বড় ভূমিকাটি রেখেছেন। এবং কিন্তু পরবর্তীতে ইকবাল করিম ভূঁইয়া বিএনপি ক্ষমতায় আসার পরে তিনি নিজেই কোণঠাসা হয়ে পড়েছেন, কারণ বিএনপি তাকেও বিশ্বাস করে না, এবং ওয়াকারুজ্জামানের কাছ থেকে ইকবাল করিম ভূঁইয়ার ছায়াও সরে গেছে। ফলে ওয়াকারুজ্জামান এখন এক ধরনের একেবারেই একাকিত্ব মধ্যে পড়ে গেছেন। একা পড়ে গেছে কিন্তু একা পড়লেও এই যে মামুনুল হক গ্রুপ বা ইসলামিক যে গ্রুপটা আছে তাদের সাপোর্ট গুলো কিন্তু তার প্রতি আছে এখনো এবং ইকবাল করিম ভূঁইয়া তো ইসলামিক গ্রুপটারই তারেক জিয়া কারণ তাকে সাপোর্ট করে না। ইকবাল করিম ভূঁইয়া কিন্তু কখনো বিএনপি সাপোর্টে ছিল না, সে ইসলামিক ছিল, প্রচন্ড ইসলামিক যে ফ্যামিলি থেকে আসতেছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সে ব্যাকগ্রাউন্ডে সে পারতপক্ষে আওয়ামী লীগের হয়ে কাজ করেছিল কিছুক্ষণ। তার পরবর্তীতে সে এখনো পর্যন্ত ভিতরে ভিতরে আওয়ামী লীগের তার সফট কর্নার আছে, কিন্তু ইসলামিক ডাই হার্ড ইসলামিস্ট, এটুকু আমি বলতে পারি। ইকবাল করিম ভূঁইয়া আইকিউ এর যে পলিসি ছিল সে নিজেই তো প্রেসিডেন্ট হতে চেয়েছিল, হ্যাঁ, যেহেতু সে পারল না যার জন্য সে ওয়াকারুককে ওয়াকারুজ্জামানকে ছত্রছায়া তার আন্ডারে রেখেছিল। আপনি যেটা বললেন যে ওয়াকারুজ্জামান এখন মানে দিশাহারা হয়ে গেছে, একা 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 এক কর্নার হয়ে গেছে। না আমি একমত কিন্তু আমার বাইরের যারা শেল্টার, বাইরে থেকে তাকে যারা শেল্টার দিচ্ছিল এতদিন, তাদের আহ, সেই বহির্বিশ্বের শক্তির সে এখন আর না শেল্টার পাচ্ছে না না। না তারা হাত উঠিয়ে নিয়েছে তার উপর থেকে। কারণ তারা এখন নেক্সট লেভেল অফ যে কমান্ডিং আছে তাদেরকে রিমডেল করতে চেষ্টা করতেছে। কারণ ওয়াকারুজ্জামান কিন্তু 100% আমেরিকান ব্লকে ছিল না কখনোই। হ্যাঁ, টার্কিশ সেরা ছিল কিন্তু অতটা ছিল না। সে যার জন্যে ওয়াকারুজ্জামানকে বোঝা খুব মুশকিল হয়েছে। কারণ প্রথমত সে আওয়ামী লীগের আত্মীয়, শেখ হাসিনার আত্মীয় এবং সে শেখ হাসিনা আসার পরে তার বক্তব্যগুলো যদি ফলো করে তাহলে বোঝা যাচ্ছে যে তার আনুগত্য এখনো শেখ হাসিনার প্রতি কিছুটা হলেও আছে।